হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর যে ভূগোল, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের যে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব রয়েছে তার প্রথম ইউনিট অর্থাৎ শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল, এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদের যে জিওগ্রাফি রয়েছে ক্লাস 11-এ, তার প্রথম যে পার্টটা সেটাকে নাম দেওয়া হয়েছে প্রাকৃতিক ভূগোল। তার প্রথম যে ইউনিট সেটা হচ্ছে শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল। এই চ্যাপ্টারটার এ টু জেড সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো আজকের আলোচনার মাধ্যমে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। শুরু করছি আজকের আলোচনা বিষয় হিসেবে ভূগোল বা শাস্ত্র হিসেবে ভূগোল। সেই সঙ্গে বলে রাখি, এটা হচ্ছে আমাদের এই যে প্রথম তোমাদের চ্যাপ্টার রয়েছে প্রাকৃতিক ভূগোলের, এই প্রথম চ্যাপ্টারের উপর পর্ব 1 অর্থাৎ পার্ট 1-এর ভিডিও। আমরা পার্ট 2-র ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য তুলে ধরব। তো চলো শুরু করছি আজকের আলোচনা শাস্ত্র হিসেবে ভূগোল বা বিষয় হিসেবে ভূগোল থেকে প্রশ্ন উত্তর, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য জেনে রেখো, পাঠ, এক নজরে পাঠ, সমস্ত কিছু। তো প্রথম যে অনলাইনার পাঁচটা রয়েছে, দেখো জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন। তো বিভিন্ন সেক্ষেত্রে অপশান থাকবে, একটা অপশানে কিন্তু থাকবে এরাটোস্থেনিস, উত্তর হয়ে যাবে এরাটোস্থেনিস। ওকে, এরপরে দেখো জিওগ্রাফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। তাহলে দেখো জিওগ্রাফি এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ আমরা পাবো, একটা হচ্ছে জিও আর একটা হচ্ছে গ্রাফি। তো এই যে জিওগ্রাফি শব্দটা, এটা হচ্ছে গ্রিক শব্দ জিও এবং গ্রাফির সমন্বয়ে গড়ে উঠেছে। জিও এর অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফি এর অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে আমরা বলতে পারি জিওগ্রাফি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। বোঝা গেল? তাহলে জিওগ্রাফি, জিও প্লাস গ্রাফি এই দুটো মিলে হয়েছে। তো এগুলো হচ্ছে গ্রিক শব্দ। তো এই যে জিও শব্দের অর্থ পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে আমরা বলতে পারি জিওগ্রাফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। আশা করি বুঝতে পেরেছ। চলে যাচ্ছি পরবর্তী যে প্রশ্নটা। তো দেখো এই ধরনের প্রশ্নগুলোতে বোঝার কিছুই নেই। আঞ্চলিক ভূগোলের স্রষ্টা হলেন কার্ল রিটার। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে আঞ্চলিক ভূগোলের স্রষ্টাকে, বিভিন্ন অপশান থাকবে, তার মধ্যে একটা অপশান থাকবে কার্ল রিটার, উত্তর হয়ে যাবে কার্ল রিটার। প্রণালীবদ্ধ ভূগোলের স্রষ্টা হলেন আলেকজান্ডার ভন হাম্বোল্ট। তাহলে প্রণালীবদ্ধ যে ভূগোল তার স্রষ্টাকে আলেকজান্ডার ভন হাম্বোল্ট। ওকে, প্রথম মানচিত্র অঙ্কন করেন অ্যানাক্সিমিন্ডার। প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন কে? অ্যানাক্সিমিন্ডার প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন। আর প্রথম মানচিত্র অঙ্কন করেন স্কেল, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা। ঠিক আছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে টলেমি। ঠিক আছে, ক্লডিয়াস টলেমি প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমাংশ মানে কার্টোগ্রাফির যে নিয়ম মেনে মানচিত্র তৈরি করেছিলেন টলেমি। আর কার্টোগ্রাফির নিয়ম না মেনে হলেও প্রথম মানচিত্র অঙ্কন করেছিলেন অ্যানাক্সিমিন্ডার। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, পৃথিবীর প্রথম পরিধি নির্ণয় করেন কে? পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন এরাটোস্থেনিস। তাহলে পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেছিলেন কে? এরাটোস্থেনিস। টলেমি রচিত পুস্তকটির নাম কি? জিওগ্রাফিয়া। তাহলে টলেমি, ক্লডিয়াস টলেমি রচিত পুস্তক বা বইটির নাম হচ্ছে জিওগ্রাফিয়া। ভূমিরূপবিদ্যার জনক হলেন WM ডেভিস এবং জেমস হাটনকে ভূমিরূপবিদ্যার জনক বলা হয়। WM ডেভিস এবং জেমস হাটনকে। মৃত্তিকা বিজ্ঞানের জনক হচ্ছেন ডকুচেপ। মৃত্তিকা বিজ্ঞানের জনককে, উত্তর হবে ডকুচেপ। ওকে, জীবভূগোলের জনককে আলফ্রেড রাসেল ওয়েলস। তিনি হচ্ছেন কি? ওয়ালেস বা ওয়েলস, তিনি হচ্ছেন জীবভূগোলের জনক। ঠিক আছে, তাহলে জীবভূগোলের জনক হচ্ছেন আলফ্রেড রাসেল ওয়ালেস। ওকে, বা ওয়েলস বলা হয়, বিভিন্ন বইয়ে বিভিন্ন বাংলা উচ্চারণে লেখা থাকে। ওকে, তারপরে কী বলা হয়েছে? ভূগোল আলোচনার কেন্দ্রীয় বিষয় হচ্ছে মানুষ। অর্থাৎ আমরা যে জিওগ্রাফি আলোচনা করতেছি এর কেন্দ্রীয় বিষয় কিন্তু মানুষ, অর্থাৎ ম্যান, সেটাই হচ্ছে কিন্তু কেন্দ্রীয় বিষয়। ওকে, তারপরে কি বলা হয়েছে? প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো হলো, তো প্রাকৃতিক ভূগোলের কী কী শাখা রয়েছে দেখো। তো এখানে আমি শাখাগুলো বলে দিচ্ছি, তারপর একটা চার্টের সাহায্যে তোমাদেরকে একটুক্ষণ পরে আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। তাহলে প্রাকৃতিক ভূগোলের শাখাগুলো হলো জ্যোতির্বিদ্যা, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, জলবিজ্ঞান, সমুদ্রবিজ্ঞান, মৃত্তিকা ভূগোল, জীব ভূগোল। এবার হচ্ছে মানবীয় ভূগোলের শাখাগুলো হচ্ছে অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ও জনবসতি ভূগোল, রাজনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, পরিমাত্রিক ভূগোল। ওকে,
তারপর দেখো মানব জাতির বিবর্তন ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়? উত্তর হবে নৃবিজ্ঞান, অর্থাৎ নৃবিজ্ঞানে কি করা হয়? নৃবিজ্ঞানে হচ্ছে মানব জাতির বিবর্তন সম্পর্কে আলোচনা করা হয় নৃবিজ্ঞানে। ওকে, তারপর কি বলছে? আবহাওয়া বিজ্ঞান বা মেটিওরোলজি শব্দটির প্রথম প্রয়োগ করেন কি? উত্তর হবে অ্যারিস্টটল। আবহাওয়া বিজ্ঞান তাকে মেটিওরোলজি বলা হয়, সেই শব্দটির প্রথম প্রয়োগ করেন কি? অ্যারিস্টটল। এবার দেখো যেই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য খুব সাহায্য করবে, এক নজরে আমরা যে সমস্ত প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা অনলাইনার পাঁচ হিসেবে জেনে নিচ্ছি। ভূগোল শব্দটি প্রথম এরাটোস্থেনিস ব্যবহার করেন। ভূগোল বা জিওগ্রাফি যাই বলো না কেন, এই যে শব্দটা এটা প্রথম কে ব্যবহার করেছিলেন? এরাটোস্থেনিস। গাণিতিক এবং জ্যামিতিক পদ্ধতি মেনে প্রথম এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি, ব্যাস, ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন। তাহলে গাণিতিক এবং জ্যামিতিক পদ্ধতি মেনে কে প্রথম পৃথিবীর পরিধি, ব্যাস এবং ব্যাসার্ধ নির্ণয় করেছিলেন? উত্তর হবে এরাটোস্থেনিস। এবার দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কার্টোগ্রাফির নিয়ম মেনে না হলেও প্রথম অ্যানেক্সিমেন্ডার পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন। তাহলে কার্টোগ্রাফির নিয়ম না মেনেই প্রথম মানচিত্র যদি কে অঙ্কন করেন বলা হয়, তখন উত্তর হবে অ্যানেক্সিমেন্ডার। আর যদি বলা হয় কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেন, তখন হবে ক্লডিয়াস টলেমি। টলেমি হচ্ছে কার্টোগ্রাফির নিয়ম মেনে মানচিত্র নির্ণয় করেছিলেন। কার্টোগ্রাফির নিয়ম মানে কি? স্কেল, দ্রাঘিমা, অক্ষাংশ এগুলোকে মেনে কিন্তু তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন, অর্থাৎ টলেমি। আর এগুলোকে না মেনেই প্রথম মানচিত্র পৃথিবীর অঙ্কন করেছিলেন অ্যানেক্সিমেন্ডার। ওকে, চলে যাচ্ছি, এই দুটো প্রশ্ন কিন্তু গোলাবে না, পাশাপাশি রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন কি? অবশ্যই উত্তর হয়ে যাবে হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলা হয়, তিনিই কিন্তু প্রথম দ্রাঘিমা রেখা অঙ্কন করেন। আর্নেস্ট হেকেল প্রথম ওইকোলজি শব্দটি ব্যবহার করেন। তাহলে ওইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পরীক্ষায় যদি প্রশ্ন আসে উত্তর হবে আর্নেস্ট হেকেল। তারপরে বলেছে বিজ্ঞানী অ্যারিস্টটল প্রথম মেটিওরোলজি শব্দটি ব্যবহার করেন, বা আবহাওয়া বিজ্ঞান, একটু আগেই পেলাম প্রশ্নটা, অ্যারিস্টটল প্রথম ব্যবহার করেছিলেন। তারপর বলছে এমরিক জোন্স প্রথম ভূগোলে স্থান বা স্পেস শব্দটি ব্যবহার করেন। তাহলে জিওগ্রাফিতে স্থান বা স্পেস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর হবে এমরিক জোন্স। ওকে, তারপরে দেখো কি বলেছে। এডমন্ড ডেমোলা প্রথম সামাজিক ভূগোল শব্দটি ব্যবহার করেন। সোশ্যাল জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এডমন্ড ডেমোলা। কত সালে? 1844 সালে ব্যবহার করেন। ওকে, গ্রিক ভূগোলবিদ স্ট্যাবো প্রথম কোরোলজি শব্দটি ব্যবহার করেন। গ্রিক ভূগোলবিদ স্ট্যাবো প্রথম কি করেছিলেন? কোরোলজি শব্দটি ব্যবহার করেন। রোমান ভৌগোলিক টলেমি প্রথম কোরোগ্রাফি শব্দটি ব্যবহার করেন। রোমান ভৌগোলিক টলেমি প্রথম কি করেছিলেন? কোরোগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করতে হবে যে গ্রিক ভূগোলবিদ স্ট্র্যাবো তিনি গ্রিকের একজন ভূগোলবিদ ছিলেন, প্রথম কোরোলজি শব্দটি ব্যবহার করেন। আর রোমান ভৌগোলিক টলেমি, ঠিক আছে, ক্লডিয়াস টলেমি প্রথম কোরোগ্রাফি শব্দটি ব্যবহার করেন। বিজ্ঞানী ভি অনুচিন প্রথম নবনিয়ন্ত্রণবাদ, ঠিক আছে, প্রথম নবনিয়ন্ত্রণবাদ শব্দটি ব্যবহার করেছিলেন কে? বিজ্ঞানী ভি অনুচিন। ওকে, আল বলখি প্রথম জলবায়ু সম্পর্কিত মানচিত্র প্রকাশ করেন। আল বলখি। এরপর চলে আসতেছি, দেখো জেনে রেখো পার্টটা খুব ইম্পর্টেন্ট, বারবার বলে এসেছি, জেনে রেখো বা এক নজরে বা মনে রেখো, এই পার্টগুলোতে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু রিপ্রেজেন্ট করা থাকে। তো দেখো কি বলা হয়েছে। কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটি হলো টলেমির লেখা জিওগ্রাফিয়া। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কতগুলো প্রশ্ন আসতে পারে যে কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম কে মানচিত্র অঙ্কন করেছিলেন? উত্তর কিন্তু হয়ে যাবে টলেমি মানচিত্র অঙ্কন করেছিলেন। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কার্টোগ্রাফির নিয়ম মেনে প্রথম পৃথিবীর মানচিত্র বিষয়ক বইটি হলো কি? তাহলে বইটি হচ্ছে টলেমির লেখা বই বা ক্লডিয়াস টলেমির লেখা বই জিওগ্রাফিয়া। ওকে, তারপরেই দেখো স্ট্রাবোর লেখা বইটির নাম হচ্ছে জিওগ্রাফিকা। এই জায়গাটা কিন্তু কখনোই গুলিয়ে ফেলবে না। টলেমির লেখা বইয়ের নাম হচ্ছে জিওগ্রাফিয়া, আর স্ট্রাবোর লেখা বইটির নাম হচ্ছে জিওগ্রাফিকা। একটা হচ্ছে কা আর একটা হচ্ছে ফিয়া। ওকে, তারপরের প্রশ্ন কি বলেছে দেখো। 1941 সালে পশ্চিমবঙ্গে প্রথম ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভূগোল চর্চা শুরু হয়। এই জায়গাটা খুবই লক্ষণীয়। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়ের ছবি। তো এনারই পৃষ্ঠপোষকতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1941 সালে পশ্চিমবঙ্গে প্রথম কী হয়েছিল? ভূগোল চর্চা শুরু হয়েছিল। এই যে ব্যক্তি ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ছবিটা তোমরা দেখে নাও। তারপরে চলে আসছি, দেখো সূর্য সিদ্ধান্ত গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বরাহ মিহিরের লেখা।
এবার যে কথাটা বলছিলাম তোমাদেরকে, ভূগোলের যে শ্রেণীবিভাগ বা শাখাগুলো রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো বলেছিলাম। দেখো ভূগোলের শাখা, অ্যাট ফার্স্ট আমরা ভূগোলকে দুটো শাখাতে ভাগ করে নিলাম বা নিচ্ছি, একটা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। এবার দেখো এই যে প্রণালীবদ্ধ ভূগোল রয়েছে এর আবার তিনটে ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল, একটা হচ্ছে জীব ভূগোল, আর একটা হচ্ছে মানবীয় ভূগোল। ওকে, এবার আমরা আঞ্চলিক ভূগোলের ভাগটা একটু দেখে নিচ্ছি। এই যে আঞ্চলিক ভূগোল এর চারটে ভাগ রয়েছে, একটা হচ্ছে অঞ্চল সমীক্ষা, একটা আঞ্চলিক উন্নয়ন, একটা আঞ্চলিক পরিকল্পনা, আর একটা হচ্ছে আঞ্চলিক বিশ্লেষণ। ওকে, এরপর নিচে চলে আসো। দেখো এই যে আমরা ভাগ করছিলাম প্রণালীবদ্ধ ভূগোলের তিনটা ভাগ, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল, মানবীয় ভূগোল। এর মধ্যে প্রাকৃতিক ভূগোলের আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে, জীব ভূগোলের আবার বেশ কয়েকটা ভাগ রয়েছে, মানবীয় ভূগোলের বেশ কয়েকটা ভাগ রয়েছে। আমরা অ্যাট ফার্স্ট দেখে নিচ্ছি যে আমাদের প্রাকৃতিক ভূগোলের কোন ভাগগুলো রয়েছে। দেখো প্রাকৃতিক ভূগোলের যে ভাগগুলো রয়েছে, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, ভূ জলবিদ্যা, সমুদ্রবিজ্ঞান আর মৃত্তিকা ভূগোল। আরও একবার বলে দিচ্ছি, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, তারপর হচ্ছে ভূজলবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, মৃত্তিকা ভূগোল। এরপর চলে আসতেছি আমাদের যে জীব ভূগোল, সেই জীব ভূগোলের কতগুলো ভাগ রয়েছে। দেখো উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল, মানবীয় বাস্তুবিদ্যা আর পরিবেশ ভূগোল। ওকে, এরপর আমরা চলে আসতেছি মানবীয় ভূগোলের যে ভাগগুলো রয়েছে। এই যে মানবীয় ভূগোল এর অনেকগুলো ভাগ রয়েছে। দেখো অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, পরিমাত্রিক পদ্ধতি, চিকিৎসা ভূগোল আর ভূগোল চিন্তন। তো টোটাল যে ছকটা, এইটা জাস্ট আরও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে ভূগোলের শাখা, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো এটা ছকের সাহায্যে তোমাদের অবশ্যই জিনিসটা ভালোভাবে মনে থাকবে, তো ছকটা সবসময় ফলো করার চেষ্টা করবে। ওকে, তাহলে ভূগোলের শাখাগুলো আমরা জেনে নিলাম। এরপর দেখো জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক কে। তাহলে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক হলেন কোপারনিকাস। আমরা একটা শাখা পেয়েছিলাম ভূগোলের, জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল, যেটা কোন ভূগোলের শাখা, পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন হয় দেখো ভূগোলের শাখা থেকে তোমাকে প্রশ্ন করবে যে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলটা কোন ভূগোলের শাখা, প্রাকৃতিক ভূগোল না জীব ভূগোল না মানবীয় ভূগোল না কোনোটিই নয়, উত্তর হবে প্রাকৃতিক ভূগোল। মনে রাখতে হবে কিন্তু, এইভাবে কিন্তু প্রশ্ন হবে, সুতরাং এই শাখাগুলোও কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলে রাখি, তোমাদের ফার্স্ট সেমিস্টারে 35 নাম্বারের পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্ন, মানে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, কেবলমাত্র এমসিকিউ প্রশ্ন পড়বে এমনটা নয়, সেখানে শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন থাকবে, সেখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাও এরকম ধরনের প্রশ্ন থাকবে, সেখানে এমসিকিউ থাকবে বললাম, সেখানে সত্য মিথ্যা নির্ণয় করো, সেইখানে রিঅ্যারেঞ্জমেন্ট মানে কি সঠিক ক্রম অনুযায়ী সাজাও এরকম ধরনের প্রশ্ন থাকবে, সেই সঙ্গে ডায়াগ্রাম বেস মানে কি চিত্রও দিয়ে দিবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে, বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে। সুতরাং যতটা সহজ ভাবছো ততটা কিন্তু সহজ নয়। তোমাকে যদি ভালো মার্কস পেতে হয়, 35-এর 35 যদি তুমি পেতে চাও, তা অবশ্যই তোমাকে কিন্তু টেক্সট বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তো একটাই কথা বলবো, পরীক্ষায় গুগলি কিংবা বাউন্সার টেক্সট বই ইজ আনসার অবশ্যই প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে, নট অনলি জিওগ্রাফি, কেবলমাত্র জিওগ্রাফি নয়, ইংলিশ, বেঙ্গলি, যত তোমাদের সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়া খুব খুব বাঞ্ছনীয়। ওকে, তো আমরা সেই টেক্সট বইকে ফলো করেই কিন্তু আজকের তথ্যগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও রিপ্রেজেন্ট করব। অবশ্যই তোমাদের অনুপ্রেরণা আমাদের দরকার, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দাও এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। আলোচনা আবার কন্টিনিউ করব। দেখো জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোলের জনক হলেন কোপারনিকাস, জলবায়ুবিদ্যার জনক হলেন ভ্লাদিমির পিটার কোপেন। তাহলে জলবায়ুবিদ্যার জনককে ভ্লাদিমির পিটার কোপেন। আর ই হটনকে আধুনিক জলবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আধুনিক জলবিজ্ঞানের জনক কাকে বলা হয়? আর ই হটনকে। তো এই প্রশ্নগুলো অনলাইনার আকারে আমি দিয়ে দিচ্ছি, সব ধরনের প্রশ্ন যাতে তুমি অ্যাটেন্ড করতে পারো। ও ই মিয়েঞ্জারকে আধুনিক ভৌম জলবিদ্যার জনক বলা হয়। তাহলে আধুনিক ভৌম জলবিদ্যার জনক কাকে বলা হয়? ও ই মিয়েঞ্জারকে। সমুদ্রবিজ্ঞানের জনক হলেন পসিডোমিয়াস এবং অ্যামন এফ মাউরি। ঠিক আছে, তাহলে কি বলছে? এম এফ, সরি এটা এমন হবে না, এম এফ হবে। ঠিক আছে, তাহলে সমুদ্রবিজ্ঞানের জনক হলেন পসিডোমিয়াস, আর এখানে কী হবে? এম হবে, এই জায়গাটা একটু কারেকশান করে নেওয়া প্রয়োজন, এই দন্তন্যটা হবে না, এম এফ মাউরি। ওকে, এরপর আমরা চলে আসতেছি, দেখো আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট, জেনে রেখো পার্টি, ভূপৃষ্ঠে অবস্থান নির্ণয় ব্যবস্থা, বা যেটাকে আমরা বলি ইংলিশে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো এইটা বিষয়ে আমরা একটু দেখে নিচ্ছি। তাহলে ভূপৃষ্ঠে অবস্থান নির্ণয় ব্যবস্থা বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, তো কী বলা হয়েছে? মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সংগৃহীত তথ্যের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা নির্ণয় দ্বারা
অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয়। তাহলে কি বলছে, মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সংগৃহীত তথ্যের মাধ্যমে, তাহলে মহাকাশে কি করা হচ্ছে, কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হচ্ছে এবং তার সংগৃহীত তথ্যের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা মানে কি ব্যাকেটে বলা আছে দেখো, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সময়, দ্রাঘিমা নির্ণয় দ্বারা অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে জিপিএস বলা হয়। 1995 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর 20 থেকে 200 কিমি উচ্চতায় 6টি কক্ষপথে 24টি উপগ্রহ প্রতিস্থাপন করে এই ব্যবস্থা চালু করেন। তাহলে কবে এই ব্যবস্থাটা চালু হয়েছিল, জিপিএস ব্যবস্থাটা? অবশ্যই খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 1995 সালে কারা চালু করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র 20 থেকে 200 কিমি উচ্চতায় 6টি কক্ষপথে 24টি উপগ্রহ প্রতিস্থাপন করে এই ব্যবস্থা চালু করেছিলেন। ওকে, তাহলে আমরা জানলাম জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এবার আমরা জানবো দূর সংবেদন বা যেটাকে বলছে রিমোট সেন্সিং। তো রিমোট সেন্সিং বা দূর সংবেদনটা কি সুপ্রিয় বন্ধুরা? কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে ওই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের পদ্ধতিকে রিমোট সেন্সিং বলা হয়। তাহলে আমরা কি করব, কোনো একটা বস্তুকে সরাসরিভাবে স্পর্শ করব না, কিন্তু ওই বস্তুটা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করব এবং পর্যবেক্ষণ করব। তো পর্যবেক্ষণের যে দূর থেকে বা সেটাকে স্পর্শ না করে তথ্য সংগ্রহ বা পর্যবেক্ষণের যে পদ্ধতি, তাকে আমরা বলবো রিমোট সেন্সিং। তাহলে কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে ওই বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলবো, রিমোট সেন্সিং। মহাকাশে রাখা উপগ্রহে থাকা সেন্সর পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করেও পৃথিবীর সমস্ত উপাদানের তথ্য সংগ্রহ করে। তাহলে মহাকাশে রাখা উপগ্রহে থাকা সেন্সর, তাহলে মহাকাশে যে স্যাটেলাইট বা উপগ্রহগুলো আছে, কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে, সেখানে সেন্সর লাগানো রয়েছে। সেই সেন্সরগুলো কি করে, পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করেও পৃথিবীর সমস্ত উপাদানের তথ্য সংগ্রহ করে। তো এটাই হচ্ছে রিমোট সেন্সিং, মানে স্পর্শ না করে কোনো বস্তুকে যখন সেই বস্তুটা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ এবং পর্যবেক্ষণ করব, সেটা হচ্ছে রিমোট সেন্সিং। এরপরে চলে আসো ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম, যাকে আমরা বলবো জিআইএস। অবশ্যই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জিআইএস এর পুরো কথা কি, উত্তরে যাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম। তাহলে এর উত্তরটা কী হবে দেখো, কম্পিউটারের মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ এবং মানচিত্রে উপস্থাপন করার ব্যবস্থাকে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বলা হয় বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম বলা হয়। তাহলে কি বলা হচ্ছে, যে কম্পিউটারের মাধ্যমে যখন আমরা তথ্য সংগ্রহ করব, কেবলমাত্র তথ্য সংগ্রহ করব এমনটা নয়, সেই তথ্যটাকে আমরা কি করব, সংরক্ষণ করব এবং সেটাকে বিশ্লেষণ করব এবং মানচিত্রে উপস্থাপন করব সবশেষে। এই যে মানচিত্রে উপস্থাপন করার যে ব্যবস্থাকে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বলা হয় বা জিআইএস বলা হয়। ঠিক আছে, জিআইএস হলো কম্পিউটারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ দ্বারা মানচিত্র তৈরির এক পদ্ধতি বিশেষ। তাহলে জিআইএসটা অ্যাকচুয়ালি কি, জিআইএসটা অ্যাকচুয়ালি কম্পিউটারের মাধ্যমে তথ্য বিশ্লেষণ দ্বারা মানচিত্র তৈরির এক পদ্ধতি বা প্রসেস আমরা বলতে পারি। ওকে, এরপর দেখো ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর, অর্থাৎ কিছু প্রতিষ্ঠানের নাম জানবো এবং তাদের সদর দপ্তর আমরা জেনে নেব। দেখো 1830 সালে স্থাপিত রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। তাহলে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কবে স্থাপিত হয়েছিল, 1830 সালে স্থাপিত হয়েছিল। তো সুপ্রিয় বন্ধুরা বলে রাখি, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু বোঝার কিছু ব্যাপার নেই, তোমাকে এগুলো হচ্ছে এক একটা গুরুত্বপূর্ণ ডেটা, এগুলো কিন্তু তোমাকে পড়ে কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে 1830 সালে স্থাপিত রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, যার সদর দপ্তর কোথায় অবস্থিত, লন্ডনে অবস্থিত। 1888 সালে স্থাপিত ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, ঠিক আছে, যার সদর দপ্তর কোথায় অবস্থিত, যার সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটনে অবস্থিত। ওকে, তারপর 1904 সালে স্থাপিত আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স, যার সদর দপ্তর কোথায় অবস্থিত, ওয়াশিংটনে অবস্থিত। এগুলো তোমরা এক নজরে একটু দেখে রাখো। 1922 সালে, তাহলে 1904 সালে আগেরটা হলো। এরপর 1922 সালে স্থাপিত ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন, যার সদর দপ্তর কোথায় অবস্থিত, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। তারপর দেখো 1933 সালে স্থাপিত যা জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর কোথায় অবস্থিত, কলকাতাতে অবস্থিত। এরপরে দেখো ভূগোল বিষয়ক কিছু বিখ্যাত বই এবং বইগুলির লেখকের নাম আমরা জেনে নেব, যেগুলো অবশ্যই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। ভূগোল সম্পর্কিত প্রথম বই হচ্ছে গেস পেরিওডস, ঠিক আছে, গেস পেরিওডস, যেটা হচ্ছে হ্যাকাটিয়াসের লেখা। ডিকশনারি অফ জিওগ্রাফি, যেটা হচ্ছে ড্যাডলি স্ট্যাম্পের লেখা। তারপর হচ্ছে দুটি খণ্ডে প্রকাশিত অ্যানথ্রোপোজিওগ্রাফি, যেটা হচ্ছে কার লেখা, যেটা হচ্ছে ফ্রেডারিক র্যাডজেলের লেখা। তারপর বলছে প্রাচীন ভারতে ভূগোল শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে যে বইতে, সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত গ্রন্থে বা বইতে, যেটা বরাহমিহিরের লেখা।
তারপর হচ্ছে 1030 সালের ভারত ভ্রমণমূলক বই হচ্ছে কিতাব আল হিন্দ, যেটা আল বিরুনির লেখা। তারপর হচ্ছে রাজনৈতিক ভৌগোলিক বৃত্তান্তমূলক বই মুকুদ্দিমা, যেটা হচ্ছে ইবন খালদুনের লেখা। রাজনৈতিক ভৌগোলিক বৃত্তান্তমূলক বই মুকুদ্দিমা, যেটা হচ্ছে ইবন খালদুনের লেখা। বাংলা বাংলা 1353 সনে লেখা ভৌগোলিক অভিধান হচ্ছে চলন্তিকা, যেটা কার লেখা? রাজশেখর বসুর লেখা। তারপর হচ্ছে ধর্ম অনুযায়ী জনবসতির বন্টন প্রদর্শনের বই ম্যাপ অফ বেঙ্গল, যেটা কে লিখেছেন? ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি লিখেছেন। ধর্ম অনুযায়ী জনবসতির বন্টন প্রদর্শনের বই ম্যাপ অফ বেঙ্গল। ওকে, এরপর দেখো এক নজরে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে চারটা দিচ্ছি এখান থেকে কিন্তু তুমি প্রশ্ন পাবেই ফার্স্ট সেমিস্টারের এক্সামে। সূর্য সিদ্ধান্ত কার লেখা? বরাহমির লেখা। তো এখানে কি রয়েছে? বিখ্যাত গ্রন্থ এক সাইডে রয়েছে, তার সাইডেই তার রচয়িতাদের নাম রয়েছে। তো সূর্য সিদ্ধান্ত কার লেখা? বরাহমির লেখা। চলন্তিকা কার লেখা? রাজশেখর বসুর লেখা। জিওগ্রাফিয়া কার লেখা? এরাটোস্থেনিস, আরেকটা হচ্ছে টলেমি। দুটো বইয়ের নামই হচ্ছে জিওগ্রাফিয়া, একটা হচ্ছে এরাটোস্থেনিসের লেখা, আরেকটা হচ্ছে টলেমির লেখা। আর এটা তো জিওগ্রাফিয়া হলো। এবার হচ্ছে জিওগ্রাফিকা কার লেখা? এটা হচ্ছে স্ট্র্যাবোর লেখা। আর জিওগ্রাফিক্স কার লেখা? এটা হচ্ছে ক্লডিয়াস টলেমির লেখা। তারপর হচ্ছে কসমস কার লেখা? কসমস হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ডের লেখা কসমস। তারপর হচ্ছে ডকুন্ডের কি লেখা? এর ডকুন্ডে বইটা কার লেখা? এর ডকুন্ডে এই বইটা হচ্ছে কার্ল রিটারের লেখা। এর ডকুন্ডে বইটা কার লেখা? কার্ল রিটারের লেখা। তারপর হচ্ছে নেচার অফ জিওগ্রাফি, এটা হচ্ছে হার্ট সোনের লেখা। কার লেখা? হার্ট সোনের লেখা। ডিকশনারি অফ জিওগ্রাফি ড্যাডলি স্ট্যাম্পের লেখা, এই প্রশ্নটা আগেও পেয়েছিলাম। তারপর হচ্ছে জেস পেরিওডস, এটা কার লেখা? এটা হচ্ছে হেকাটিয়াসের লেখা, এই প্রশ্নটাও আগে পেয়েছিলাম। তারপর হচ্ছে আলমাগাস্ট, এটা হচ্ছে ক্লডিয়াস টলেমির লেখা। আর অরিজিন অফ স্পিসিস অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বই, যেটা হচ্ছে চার্লস ডারউইনের লেখা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর জন্য ভূগোলের প্রথম যে ইউনিট, প্রথম যে অধ্যায় বলতে পারো, বিষয়রূপে ভূগোল বা শাস্ত্ররূপে ভূগোল, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট তথ্য সংগ্রহ। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে ভুলো না। এবং সেই সঙ্গে বলে রাখি, এটা আমাদের পর্ব 1-এর ভিডিও ছিল। আমরা এতে একেবারে টেক্সট বই ধরে আমরা এখানে যে বইগুলো করেছি, মানে যে বইগুলো ফলো করে আজকের ভিডিওটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম, সমরেন্দ্রনাথ মোদক স্যার এবং সেই সঙ্গে বুক ইন্ডিয়া পাবলিকেশানের যে আধুনিক ভূগোল বইটা রয়েছে হরেকৃষ্ণ গিরি স্যারের, তো সেই বইটা, এই দুটো বইয়ের তথ্য কালেকশান করে আমরা কিন্তু তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম। তো এটা আমাদের পর্ব 1 ছিল। আমরা পর্ব 2-তে আরও এই চ্যাপ্টারটার উপর আরও যে ধরনের প্রশ্ন হতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। কারণ একটা কথাই বলেছি যে তোমাদের যেহেতু 1 নম্বরের প্রশ্ন পড়বে, সুতরাং টেক্সট বই তোমাকে কিন্তু খুব ভালোভাবে নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তুমি 35-এর 35 পেতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।